আজকের আমরা অ্যাডভান্সের দিকে আগাচ্ছি। আমাদের অ্যাডভান্সের প্রথম স্টেজ। আজকে আমরা লাইব্রেরি দিয়ে শুরু করছি আমাদের এই স্টাডি। ওকে, আমাদের প্রথম যে লাইব্রেরিটা নিয়ে আমরা একটু জানবো, ওই লাইব্রেরিটা হলো যে নামপাই লাইব্রেরি। ভাইয়া কাইন্ডলি একটু জুম কিছু বললেন? একটু জুম করতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো নামপাই লাইব্রেরিটা আমাদের এখানে যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমরা কিভাবে ইনস্টল করব? নর্মালি যে কোনো ধরনের লাইব্রেরি ইনস্টল করতে গেলে কোন ফর্মুলা বা কিভাবে ইউজ করতে হয় আমরা এটা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? তো নামপাই এর জন্য ইনস্টল করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এখানে যে কমান্ড লাইন, সেটা হলো যে আমাদের এক্সক্লেমেটরি একটা সাইন দিতে হবে। সবাই আজকের এটা যদি একটু করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? ইনস্টল। এখন আমার যে লাইব্রেরিটা, ওই লাইব্রেরির যে নামটা, ওই নামটা দিব, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপর আমি এটা লিখলাম, কোনো অসুবিধা নাই, বারবার লিখলে কোনো অসুবিধা নাই। তো কিছুক্ষণ সময় নেবে, তারপরে এটা আপডেট হয়ে যাবে। অনেকের আরো লম্বা অনেক কিছু দেখাইতে পারে, ঠিক আছে, ইনস্টল হয়ে গেলে। তো দেখেন যে আমার এটা 1.26.4 ভার্সন। এর আগে ছিল মোস্ট প্রবাবলি 1.24। তো আমি যখনই ইনস্টল লিখছি, আমার এটা কিন্তু আপডেট করে দিছে সে বর্তমান ইয়ার সাথে, এই বর্তমান ভার্সনটার সাথে, ঠিক আছে? কেউ যদি কোথাও যদি প্রবলেম হয়, কাইন্ডলি কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? নাও ইফ ইউ ওয়ান্ট টু নো দি অ্যাবাউট দি নামপাই ভার্সন, হোয়াট ইজ দি ভার্সন অফ নামপাই? সো আমরা তাহলে কি করব? আমরা জাস্ট এখানে নামপাই ভার্সনটা যদি দেখতে চাই, তার আগে আমাদেরকে এই প্যাকেজটা তো আমরা ইনস্টল করলাম, বাট এই প্যাকেজটাকে আমাদের এখানে এই এই প্রত্যেকটা ইয়াতে আমাদেরকে প্যাকেজটাকে কি করতে হয়? ইম্পোর্ট করতে হয় আমাদেরকে। আমরা যদি সে ধরুন যে আমরা আগামীকাল আরেকটা ফাইল নিয়ে কাজ করব, ওই ফাইলে যদি আমরা এই নামপাইটাকে ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট নামপাইটাকে কল দিলাম, কাজ করলাম, হবে না, ঠিক আছে? আমাদের প্রতিবার কি করতে হবে? নামপাইটাকে ইম্পোর্ট করে এই জায়গায় বসাইতে হবে। আমাদেরকে ইনস্টল করতে হবে না, বাট ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তো ইম্পোর্টটা কিভাবে করতে হয় বুঝিনা, আরেকবার বলুন। প্রথম সেলটা কি রান দিব দাদা? হ্যাঁ, প্রথম সেলটা রান দিয়ে নেন। প্রথম সেলটা রান না দিলে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন না, মানে ইনস্টল যদি না হয় আর কি। তো আমরা কিভাবে কোন একটা লাইব্রেরিকে ইম্পোর্ট করি, এটা আমরা একটু দেখি। ইম্পোর্ট নামপাই। মাসুদ ভাই, আপনার মাইকটা অন মনে হয়। ইম্পোর্ট দাদা, নাম। জি, শুনতেছি, বলেন। আমার ইনস্টল করার পরে জাস্ট এক লাইনের ভিতরে আসছে এবং কি 2.1.3 ভার্সন আসছে আমারটা। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওকে, ভার্সন চেঞ্জ হতে পারে। রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক আছে। ওকে। ইম্পোর্ট নামপাই এস এনপি মানেটা কি? মানেটা হলো যে আমরা নামপাইটাকে ইম্পোর্ট করতেছি এজ এ এনপি হিসেবে, ডাক নাম এনপি দিয়ে। এক একটা বিষয় আপনারা চাইলে অন্য কিছু নাম দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড যদি বলি আমরা এনপি ইউজ করে থাকি। এনপি যদি কোথাও দেখি তাহলে এটাকে আমরা নামপাই হিসেবে রিকগনাইজ করে থাকি। আমরা যে কোনো নাম দিয়ে এটাকে কল করতে পারি, এনপির বদলে অন্য কিছু দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে
কল দিলাম। এখন আমরা যদি ভার্সনটা দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? প্রিন্ট দিব, তারপর এনপিটাকে কল দিব, ডট এখানে বড় এইভাবে দুইটা আমি কি বলে নিচের এটা আন্ডারস্কোর দিব, দেন আমি ভার্সনটা লিখবো। ঠিক আছে, দেখেন আমার এখানে 1.26.4 আসছে। আপনার চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এতটুক পর্যন্ত কাদের কাদের হয়েছে? জি দাদা হয়েছে। কারো কি কোনো অসুবিধা হচ্ছে ইনস্টল করতে গিয়ে? আশা করি কারো ইনস্টল করতে গিয়ে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি কখনো কাউকে ইনস্টল করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হইতে দেখি না আর কি, বিশেষ করে এইটার ক্ষেত্রে। ওকে, এখন আমরা আসি দাদা নাম। এটা জি, আমার একটা ইয়া ছিল, এখানে তো দাদা আসলো না আপনার যেটা হচ্ছে 1.26.4 যেটা আসছে ভার্সন, আমার তো এখানে এটা আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা হ্যাঁ। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ শেয়ার ইয়া হচ্ছে না, আপু মানে আপনি ট্রাই একটু ওই যে করতেছি। ইনপুটের শেলটা ইন্টার স্ক্রিন ভাই হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এটা আসতেছে। আপু আপনি এখানে আন্ডারস্কোর ডাবল দেন তাহলে হয়ে যাবে, সামনে দুইবার পিছনে দুইবার। ডাবল আন্ডারস্কোর দেন, দেখেন না আমার আন্ডারস্কোরটা কত লম্বা, আপনার আন্ডারস্কোরটা কত ছোট। দুই সাইডে ডাবল আন্ডারস্কোর। জি ভাই হয়েছে। ঠিক আছে, ওকে তাহলে বোঝা গেল, আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, নামপাইটা আমাদের কি কাজে ব্যবহার করা হয় কেউ কি বলতে পারবেন? কেউ কি জানেন নামপাইটা? ইউজুয়ালি খুব শর্টকাট ভাবে বলবেন কেউ যদি জেনে থাকেন। বার গ্রাফ কিংবা কোনো কিছু এইগুলো প্রেজেন্ট করার জন্য কোনো কিছুর কোনো ডাটাকে। না, ওয়ার্কিং উইথ অ্যারে। এটাও ঠিক আছে, কিছুটা কাছাকাছি আসছেন, আরেকটু কাছাকাছি যাচ্ছি। দাদা নামপাইটা আমার জানা মতে ব্যবহার করা হয় ডাটা অ্যানালাইসিস করার জন্য। ডাটা অ্যানালাইসিস এর জন্য তো সবগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, সবগুলো ব্যবহার করা হয়, নামপাইয়েরও লাগে, বাট ওইটা খুবই কমন, এটা খুবই জেনারেলিস্টিক। ভাইয়া এটা হচ্ছে যে পাইথনে অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে ধরেন ডাটা সায়েন্সের জন্য বা স্ট্যাটিস্টিক্যাল ইয়াগুলোর জন্য নামপাইটা ইউজ করা হয়। ধরেন জ্যাঙ্গোটা ইউজ করা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। আর খুবই জেনারেলিস্টিক। ওকে, আমি বলি, ঠিক আছে, নামপাইটা সাধারণত ব্যবহার করা হয় ডাটা সায়েন্সে। আমরা অনেক ধরনের কাজগুলো করে থাকি, স্ট্যাটিস্টিক্যাল কাজ করে থাকি, ম্যাথমেটিক্যাল কাজ করে থাকি, এবং আদার্স টেকনিক ইউজ করে থাকি। তো নামপাইটা স্পেসিফিক্যালি এটা কিসের জন্য এটা ভালো? এটা হলো যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো করতে সবচেয়ে বেশি এটা হেল্প করে। ম্যাথমেটিক্যাল বলতে কি, যে আমরা 2D 1D এরে যেগুলো আছে বা ওই ধরনের এরে নিয়ে যখন কাজ করব তখন আমাদের নামপাই, বা আমরা যে বীজগণিতে যে কাজগুলো করে থাকি, ওই যে ইন্টারমিডিয়েটে বা 9-10 এর ক্ষেত্রে যে বীজগণিতের অঙ্কগুলো করে থাকি, ম্যাক্সিমামই নামপাই দিয়ে করা যায়। ঠিক আছে, তো নামপাই ইজ সুইটেবল ফর দি ম্যাথমেটিক্যাল টেকনিক এন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, বুঝতে পারছেন? নামপাইটা শর্টকাট ভাবে এটার জন্য। আর পিডি পান্ডাটা কিসের জন্য? পান্ডাটা হলো যে আমরা যখন গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করতে চাই, গ্রাফ থেকে শুরু করে কোনো কিছু সুন্দর গ্রাফিক্যাল ভিজুয়ালাইজ যখন করতে চাই, এবং আমরা যদি কোনো ডাটা ফ্রেম কল করতে চাই, ডাটা ফ্রেম বলতে কি, যে আমরা এক্সেল থেকে কোনো কিছু ডাটা নিয়ে এসে শো করতে চাই, তখন আমাদের পান্ডাটা হেল্প করে। বুঝতে পারছেন? ক্লিয়ার আপনাদের এটা? তারপরে আমি আপনাদেরকে একটু, তারপরে একটু আমরা একটু গুগলে একটু সার্চ দিয়ে দেখি যে
নামপাইটা আসলে কি কাজ। এই যে এখানে দেখেন যে কি বলছে, নামপাই ইজ এ পাইথন লাইব্রেরি ইউজ ফর ওয়ার্কিং উইথ অ্যারেস। ঠিক আছে, ইট অলসো হ্যাজ ফাংশনস ফর ওয়ার্কিং ইন ডোমেন অফ লিনিয়ার অ্যালজেব্রা, ফোরিয়ার ট্রান্সফর্ম এন্ড ম্যাট্রিক্স। তার মানে কি বুঝতে পারছেন তো? ওই যে 9-10 ইন্টারমিডিয়েটের কথা কি জন্য বলছি, যারা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছেন সবগুলো, এই যে ফোরিয়ার ট্রান্সফরমেশন, এগুলো আমাদের ইউনিভার্সিটিতে এখন এসে পড়াই। ঠিক আছে, তো বাট যারা ইংলিশ মিডিয়ামের বা যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে আসছেন, তারা কিন্তু এই জিনিসগুলো তাদের জন্য দুর্বার। ঠিক আছে, ফোরিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স, অ্যালজেব্রা, তারপরে আরো কি আছে, এই জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস, এই ধরনের যে ধরনের অ্যানালাইসিস গুলো আছে, এগুলো আমরা নামপাই দিয়ে এগুলো আমরা করতে পারি খুব সহজে। ঠিক আছে, তো নামপাই ইজ স্পেসিফিক্যালি মেড ফর দি ম্যাথমেটিক্যাল টেকনিক্স এন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন, নামপাই অফার্স কম্প্রিহেন্সিভ ম্যাথমেটিক্যাল ফাংশনস, র্যান্ডম নাম্বার জেনারেটস, লিনিয়ার অ্যালজেব্রা, ফোরিয়ার, সেম জিনিসে। বুঝতে পারছেন? ক্লিয়ার আপনাদের কথা? যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল কাজটা যখন আমরা করতে যাব, তখন আমাদের নামপাইয়ের অবশ্যই হেল্প লাগবে। ঠিক আছে, তো এখন আমরা আসি, তাহলে আমরা এখন এই 1D 2D এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, এদের সম্পর্কে অনেকের হয়তো বা খুব একটা ধারণা থাকতে পারে না, অনেকেই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের তাদের কাছে এটা হয়তো বা মনে থাকার কথা না, কারণ এই টাইপের জিনিসগুলো আসলে আহ, খুব একটা মানে মনে রাখার মতো বিষয় না। ঠিক আছে, এখানে তো দেখতে পাচ্ছি না ওরকম কিছু। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন দেখেন এটা একটা 1D এরে। ঠিক আছে, কিভাবে বুঝলাম এটা 1D এরে? এখানে যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে এটা কি একটা থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? একটা থার্ড ব্র্যাকেট, সেজন্য এটা কি 1D এরে। এটা 2D এরে, এটার ভিতরে দেখেন যে আমার একটা থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, একটা প্যারেন্ট থার্ড ব্র্যাকেট, বাট ভিতরে দেখেন আমার কতগুলো, আমার একটা দুইটা তিনটা, আমার তিনটা আছে। ঠিক আছে, দাদা স্ক্রিনটা আর একটু জুম করলে ভালো হতো। ওকে ঠিক আছে দাদা। ওকে, দেখেন আমার বিষয়টা হলো যে একটা, যেমন এটা হলো যে আমার 1D এরে, আমি বুঝতে পারতেছি মানে ওয়ান ডাইমেনশনাল এরে আর কি। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল এরে, বাট আমি যখন দেখবো 2 ডাইমেনশনাল এরেটা কিরকম হয়ে থাকে, এখানে দেখেন একটা ব্র্যাকেট আর একটা ব্র্যাকেট, আর ভিতরে কি ভিতরে মাল্টিপল ব্র্যাকেট আছে। এখন আমি কনফিউজ থাকতে পারি, এটা তো অনেকের কাছে এটা 3D ডাইমেনশন এরেও বলে মনে হইতে পারে অনেকের কাছে, বাট আপনাকে দেখতে হবে যে আমি একটা শর্টকাট ওয়ে একটা শিখাই দিই। শর্টকাট ওয়েটা হইলো যে নোটপ্যাড খুলি, এটা হলো যে এটা ফোনটা একটু বড় করে, তারপরে এটাকে কল দিয়ে,
উম, আচ্ছা, আমি খুবই শর্টকাট ভাবে শিখাই যে আমি কিভাবে বুঝতে পারি এটা 1D, এটা 2D, এটা 3D। ঠিক আছে, খুবই শর্টকাট। এটা হলো যে এটার ক্ষেত্রে একটা ব্র্যাকেট আছে, সেজন্য এটা আমি 1D হিসেবে ধরে নিই। এটা পিছনে কয়টা আছে? দুইটা আছে, সেজন্য এটা 2D হিসেবে ধরে নিই। ঠিক আছে, আর এটার পিছনে কয়টা আছে? তিনটা আছে, সেজন্য 3D হিসেবে ধরে নিই। তিনটা। এখন আপনার কাছে মনে হতে পারে যে সবগুলো তো দেখতে একই রকম, বাট এই তিনটা দিয়ে আমি কিভাবে ডিফাইন করতেছি? বিষয়টা একটা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখেন। এটা শেষ হয়েছে এখানে। ঠিক আছে, এই তিনটা মিলে একটা গ্রুপ। ঠিক আছে, আর এই তিনটা মিলে একটা গ্রুপ। ঠিক আছে, এই তিনটা মিলে যখন একটা গ্রুপ হয়, এখানে কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। আর বাইরের আবরণটা দিয়ে আমি যদি চিন্তা করি, তাহলে এখানে কয়টা গ্রুপ? টোটাল ভিতরে দুইটা গ্রুপকে আবদ্ধ করে আরো একটা গ্রুপ হয়। সো দ্যাট এখানে কয়টা গ্রুপ? তাহলে টোটাল এখানে তিনটা গ্রুপ। মানে আমরা কম্বিনেশনটা দেখার চেষ্টা করতেছি যে কয় ধরনের কম্বিনেশনে এটা করা যেত, মানে এটা হতে পারে। ঠিক আছে, তো এখানে 3 ধরনের কম্বিনেশনে আমরা এটাকে ফেলতে পারি, যার কারণে এখানে থার্ড ব্র্যাকেটটা চলে আসছে। ঠিক আছে, তো সেজন্য এটা 3D। বুঝতে পারছেন? আপনাদের এত কিছু জানার দরকার নেই, আপনারা জাস্ট দেখবেন যে লাস্টের দিকে 3টা ব্র্যাকেট আছে। এটা হতে পারে যে এই ধরনের ব্র্যাকেটও থাকতে পারে, এই ধরনের ব্র্যাকেটও থাকতে পারে। ঠিক আছে, আবার এই ধরনের ব্র্যাকেটও থাকতে পারে। যে ধরনের ব্র্যাকেটই থাকুক না কেন, এটা দিয়ে যদি ডাইমেনশন এরে আপনাকে রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে আপনি লাস্ট 3টা জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা 3D এরে। বুঝতে পারছেন? ঠিক আছে, এখন আমরা তাহলে যাই, আমরা একটু কাজ করি। আমি ধরেন যে একটা ভেরিয়েবল নিলাম, এ নামে একটা ভেরিয়েবল নিলাম। আমি নামপাইটাকে কল করতে হবে। যে কোনো ধরনের এরে রিলেটেড যদি কাজ করতে চাই, তাহলে আমাকে নামপাইটাকে কল করতে হবে, np ডট এরে। ঠিক আছে, দাদা এই তারপর 3D অ্যারে যেটা বলতেছেন, এটা 3D এর সাথে 4D হইতে পারে, 5D হইতে পারে, n সংখ্যক তো হইতে পারে। না, এটা 3D। না, এটা 3D, বাট মানে 3D এর উপরে কি আর কিছু হবে না? মানে হ্যাঁ, আমার 4D আছে, 4D 5D ও আছে, মানে n সংখ্যক হতে পারে সেটা। n সংখ্যক হতে পারে। ওকে, এখানে কি 4D আছে? নাই। তবে নরমালি 3D পর্যন্ত কেন নেওয়া হয় একটু বলেন তো দেখি। এটা কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাসটা হইলো যে আমাদের হিউম্যান আমাদের যে চোখগুলো, আমরা 3D পর্যন্ত আমরা রিকগনাইজ করতে পারি, 4D আমরা রিকগনাইজ করতে পারি না। এই ধরনের কিছু একটা ইতিহাস আছে আর কি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা দেখাচ্ছি। আপনার কাছে এটা কি বলে মনে হয়? এটা আপনারা আমাকে বলবেন, 1D নাকি 2D নাকি 3D? এটা বলেন, এটা কি 1D নাকি 2D নাকি 3D? 1D 1D কিভাবে? লাস্টে তো ফার্স্ট ব্রেকেট তো একটা আছে, আর বাকিগুলো তো থার্ড ব্রেকেট। আপনাকে কি বলি, এখনো আপনারা কনফিউজ? আমার তো দাদা 3D লাগতেছে। আপনারা কি বলছি? লাস্টের দুইটা ব্র্যাকেট দেখার জন্য বলছি। এই ফরম্যাটটা কার সাথে মিলে আমরা একটু চেক করে দেখি। এই ফরম্যাটটা কার সাথে মিলে আমরা একটু চেক করে দেখি। কোনটার সাথে মিলে দেখেন তো ফরমেশনটা। এটা অ্যাকচুয়ালি 2D। ঠিক আছে, আপনাদেরকে আপনারা নিজেদের মতো করে বিশ্লেষণ করে 2D মানে 1D 2D 3D বলবেন। আমাদের ফ্যাক্টর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট কে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়েছি। দাদা আমরা ফার্স্ট ব্র্যাকেট তো মেথডোলজি, এটা তো এরে ফাংশনের বাই ডিফল্ট। এরে ফাংশনকে কল করে
তাহলে তো আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ওইটার ভিতরে অপারেশনাল কাজগুলো করার জন্য, তাই না? জি দাদা, ওইটাই মিস্টেক হয়েছে আমাদের। হ্যাঁ, ওইটা আর কি যে অ্যারের তো অ্যারে ফাংশনের ওইটা ফার্স্ট ব্র্যাকেট, বিল্ড ইন ফাংশন এটা। 10 20 30 আরেকটা দিই কত, 40 50 60 দিয়ে দিই। 50 60 আরেকটা সেম ভাবে নিই, এটাকে আমি দিই বি, আর এটাকে দিব হলো যে কত দেওয়া যায়, আচ্ছা এটাকে 30, এটাকে 50, 70, 90, এটাকে আমি 110, ঠিক আছে। আর এটাকে আমি 20, এটাকে আমি 40, এটাকে আমি 60, এটাকে আমি 80, এটাকে কত 100, আর এটা হবে 120, ঠিক আছে। এখন এই দুইটার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি চাইলে এগুলো যোগ করতে পারি, সি দিয়ে এ প্লাস বি, সি, দেখেন আমার এর ফাংশনটা এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি 2D, ঠিক আছে। এই যে লাস্টে আমি আপনাদেরকে বললাম বারবার, দেখেন যে লাস্ট দুইটা ব্র্যাকেট দেখবেন, নো ম্যাটার হোয়াট ইট ইজ, লাস্ট দুইটা ব্র্যাকেট দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। এখন এই এরে ফাংশনের ভিতরে আমি যদি গুণ করতে চাই কিভাবে করব বলেন তো দেখি। আমি ধরেন যে 10 গুণ করতে চাই, আমি কি করব, বি ইকুয়াল টু কি করব, সিম্পল ভাবে, কঠিন ভাবে কিছু ইয়ে করতে হবে না, সি ইজ টু 10 মাল্টিপ্লাই হলো সি ইনটু 10। দেখি আমরা ট্রাই করে হয় কিনা, ঠিক আছে, বুঝতে পারছেন এখন? ওকে, নেক্সট আমরা আসি আই ম্যাট্রিক্স। এটা তো নরমাল জেনারেল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর ভিতরে কিছুই আছে। ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে, আচ্ছা ম্যাট্রিক্স এবং ডাইমেনশনের ভিতরে কি সম্পর্ক রয়েছে কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন ম্যাট্রিক্স এবং ডাইমেনশনের ক্ষেত্রে কি সম্পর্ক? আমরা যদি এটাকে যদি ম্যাট্রিক্সে লিখি, এই যে এই জিনিসটাকে যদি আমরা ম্যাট্রিক্সে লিখি এই জিনিসটাকে, তাহলে কিভাবে লিখবো বলেন তো দেখি। থার্ড ব্র্যাকেট আকারে কলাম আকারে লিখতে হবে দাদা, রো। আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা 9 10 বা ইয়াতে আমরা এই জিনিসগুলো করে আসছি, ঠিক আছে। 9000 দুটো ম্যাট্রিক্স নির্ণায়ক কিছু ম্যাথ ছিল মোস্ট প্রবাবলি, এগুলো কি সেম কাইন্ড লাইক দ্যাট? হ্যাঁ সেম, এরকমই এরকমই এরকম। ইকুয়েশন কই এখানে, আমি ইকুয়েশন খুঁজে পাচ্ছি না। সিম্বলের পিছনে দাদা, সিম্বলে ক্লিক করেন। এটা কি চলে আসছে? এটা ছোট করলে দেখায় না, না? ওকে, এই জায়গাটাতে আমাকে কি করতে হবে, কিভাবে লিখি এখন এই জায়গায় আমাকে কি করতে হবে, আমাকে এখানে 1 2 3 ব্র্যাকেট, আচ্ছা ওইটা কি কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4, আচ্ছা ওইখানে 1 2 3 4 আছে, তো আমি এখানে 1 2 3 4 দিই, 5 6 7 8, তারপরটা কি আছে 9 10 11 12, 9 10 11 12,
এখানে আমি একটু ইয়ে করি, যা সৌন্দর্যের জন্য আর কি। আমরা ম্যাট্রিক্সে এইভাবে লিখি আর কি, ঠিক আছে? চাইলে আরো এটাকে আরেকটু সুন্দর করা যেতে পারে। বুঝতে পারছেন? আমরা এইভাবে লিখি ম্যাট্রিক্স। তো এখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে, বাই ডিফল্ট এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গা থেকে ভুল করছি, এটা হবে এরকম, এরকম। ঠিক আছে, বাই ডিফল্ট এরকম আছে, বাট আমাদের অঙ্কে এই জিনিসটা লেখা থাকে না, ঠিক আছে? অঙ্কে এই ব্র্যাকেটটা দিতে হয় না, বাট আমরা যখন একসাথে সবগুলো লিখতে যাই তখন আমাদেরকে এই ব্র্যাকেটটা দিতে হয়, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আমরা এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিখি, আমরা এই জায়গায় লিখে হলো যে এইভাবে, যে আমাদের বড় করে যে ব্র্যাকেটটা আছে ওইটা সবার আগে দিব, আর এর ভিতরে থাকবে কি, এই যে এটা 1 2 3 4, তারপর এটা কি থাকবে, কমা দিয়ে এরকম, যেখানে থাকবে 5 6 7 8, তারপর এটা থাকবে কি 9 10 11 12। ঠিক আছে, বুঝতে পারছেন? সেম জিনিসটাই এই জায়গায় লেখা আছে, ঠিক আছে? তো এইটা হলো যে এটা কি ফরম্যাট, এটাকে বলা হয় ম্যাট্রিক্স ফরম্যাট। আর আমরা এভাবে এটাকেও এই ম্যাট্রিক্সটা দিয়ে কি আমরা বুঝতে পারবো না এটা 1D নাকি 2D? হ্যাঁ 2D, কলাম আছে, সারি আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু ভাইয়া, যাই। একটু প্রতিবন্ধে বিলম্ব ঘটালাম। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম যে আমি আজকে ক্লাসটা জয়েন করতে পারবো না, একটা আমার রিলেটিভ মারা গিয়েছিল। তো এখন আমি জয়েন করছি, আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট করে আপনি দিলে ভালো হতো। অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিয়ে দেন, আপনি অ্যাটেন্ডেন্সটা আচ্ছা একটু ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু আই ম্যাট্রিক্স দেখি, আই ম্যাট্রিক্স এর কাজ কি। আই ম্যাট্রিক্স, এই যে এটা হলো যে আই ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি থাকে, একদম শুরু থেকে এইভাবে ক্রস থাকে, 1 1 1 করে থাকে, বাকি সব 0 হয়ে থাকে। দিস ইজ আই ম্যাট্রিক্স ফরম্যাট, ঠিক আছে? আই ম্যাট্রিক্স এর ফুল ফর্ম কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? আমরা এখন আই ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব। এখন এই জিনিসটা আসলে সিলিও, আমার কাছে সিলি বলে মনে হয়, যে আমাদের খুব কমই এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয় আর কি লাইফে। তারপরে এই জিনিসগুলো শিখাচ্ছে, কারণ যাই না সিলেবাস, মানে আমাকে সিলেবাসটা তো এইভাবেই প্রিপেয়ার করো, তো আমাকে শিখাইতে হবে। আর নাম পাই আমি আপনাদেরকে কিভাবে দেখাবো, কি দেখাবো এখানে, আসলে এরকম আর কি বিষয়টা। দাদা আমি যখন হ্যাঁ বলেন, শুনতেছি। যখন সি সমান প্রথম আমি একটু অ্যারেতে বলতেছি যে সি সমান a প্লাস বি যেটাতে করলাম, ওটাতে আপনার যে মানটা আসছে আর আমারটা একটু ডিফারেন্ট আসছে। আমারটা মানে আপনারটা তো দুইটা রোতে আসছে, আমারটা যোগ হয় না, আমারটা জাস্ট উপরে নিচে বসে গেছে। এটা অসুবিধা নাই তো, যদি যদি মানে এমনি এমনি কি ঠিক আছে? এই যে এই যে এখানে যে 30 হলো a প্লাস বি যে যোগ করলো, ঠিক আছে? a আমার প্লাস বি যোগফল আসে নাই। দেখি আপনি ইয়েতে শেয়ার করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন তো। হ্যাঁ আমি শেয়ার করছি। এটা যোগের ফরমেশনটা কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে? এই এর 10 যেটা, এটা হলো যে প্রথমের ওইটারই প্রথমের 20-এর সাথে যোগ করে 30 হয়ে যায়, এরকম আর কি। দাদা আমারটা কি দেখা যাচ্ছে কি স্ক্রিন? একটু বড় করেন, কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে কন্ট্রোল প্লাস প্লাস ক্লিক করেন, আরো প্লাস দেন। হ্যাঁ, এখন দেখেন। এই তো এই জায়গায়। আচ্ছা, এখানে আপনি কমা দিছেন কি জন্য? ওই যে চান ইয়াতে a ইকুয়াল টু np ডট এর একদম লাস্টের দিকে কমা দিছেন কি জন্য? কমা নিচেরটাও এটা এখন রান করেন, এটাকে পরেরটাকেও রান করেন। হ্যাঁ এখন আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা আসি যে
I stands for the identity. I matrix I stand for, and যেমন যেহেতু I নিয়ে কাজ করতেছে, আমি I নামে একটা ভেরিয়েবল নিলাম and p ডট, আমি যদি কোনো একটা I matrix কে কল করতে চাই তাহলে কিভাবে কল করব? I equal to 4। এখন আইটা কি হয়ে থাকে, আইটা আমি যখন 4 দিছি তখন কি হবে, 4টা 1 থাকবে এরকম কিছু, তাই না? দেখি তো আমরা একটু, বুঝতে পারছেন? 4টা 1, আর যদি আমরা যদি একটা 1 দিই তাহলে কি হবে দেখেন তো দেখি। এখন একটা জিনিস আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আই ম্যাট্রিক্স যেটা, এটা কি কখনো 1 ডাইমেনশন হতে পারে, বা 2 ডাইমেনশন হবে, বা 3 ডাইমেনশন হবে, এরকম কি কোনো ইয়ে আছে? না, এই ধরনের কিছু হবে না এখানে। মানে কিন্তু আমি কিন্তু জি আই ম্যাট্রিক্স যেটা, আই ম্যাট্রিক্সটা 2D ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন? এটা হলো যে কি 2D ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্সটা আমি যাই কিছু করি না কেন, এটা 2D ম্যাট্রিক্স। 2D হবে। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, আই ম্যাট্রিক্সটা কি 1D ম্যাট্রিক্স নাকি 2D ম্যাট্রিক্স নাকি 3D ম্যাট্রিক্স নাকি 4D ম্যাট্রিক্স? আই ম্যাট্রিক্সটা অলওয়েজ স্ট্যান্ড ফর 2D ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা এখন ম্যাট্রিক্স দেখব লুপের সাথে, আর আমরা সোফার ডাটা টাইপ গুলো একটু চেক করে দেখি। Python W3 আমাদের ডাটা টাইপ গুলো একটু সার্চ দিয়ে দেখি। আমরা স্ট্রিং ডাটা টাইপ দেখছি, ইন্টিজার ডাটা টাইপ দেখছি, ফ্লোট দেখছি, লিস্ট দেখছি, টাপল দেখছি, রেঞ্জ দেখা হয়েছে। রেঞ্জ বলেন তো দেখি, রেঞ্জটা কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে দাদা। দেখা হয়েছে। ডিকশনারি দেখা হয়েছে, বা ডিকশনারি আমরা আরো অন্য ফরম্যাট দেখবো আজকে। সেটটা দেখাবে না মোস্ট প্রবাবলি, সেটটা দেখবো আমরা। বুলিয়ান কি ট্রু ফলস, এটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে, এটা দেখতে হবে না, মানে এটা আমরা দেখবো আমাদের কাজের সূত্রে এটা দেখা হবে আর কি। তো আমাদের সেট এন্ড বুলিয়ান আছে, আমরা আচ্ছা আমরা রেঞ্জটা নিয়ে একটু আরেকটু স্টাডি করবো আজকে। আজকে আমরা এই ম্যাট্রিক্স এর মাধ্যমে ফল লুপের মাধ্যমে কিভাবে ম্যাট্রিক্স জেনারেট করতে হয়, এবং এটার কোনো রেঞ্জ, আমরা এটার জন্য রেঞ্জ ব্যবহার করব, ঠিক আছে? ম্যাট্রিক্স আমরা জেনারেট করব কিসের মাধ্যমে, ইয়ার মাধ্যমে, এই কি বলে যে ফল লুপের মাধ্যমে, এবং এটার জন্য আমাদের লাগবে কি, রেঞ্জ ফাংশনটা লাগবে। ওকে, আমরা কি দেব, ফর কি না, ফর না, এখানে হবে কিভাবে লিখবো। ওকে, আমি একটা ভেরিয়েবল নিলাম, আমরা নতুন একটা ফর লুপের, মানে অনেক ধরনের ফর লুপ করবো আসলে, ঠিক আছে? কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, সবগুলো মোটামুটি একরকমই, ঠিক আছে? একই ফরম্যাট, ঠিক আছে? আমরা জাস্ট ঘুরে ফিরে এই জিনিসগুলোকে লিখতেছি, যখন যেটা যেরকম ভাবে ব্যবহার হয় ওইভাবে লিখতেছি আর কি, ঠিক আছে? ইউজুয়ালি নর্মালি যেটা খুবই বেসিক যে ফর লুপ, ওই বেসিক ফর লুপটাই আমাদের কাজে লাগে আসলে, এর থেকে বেশি অ্যাডভান্স কোনো কিছু কাজে লাগে না। বাট কিছু ক্ষেত্রে আমাদেরকে, যেমন ম্যাট্রিক্স জেনারেশন ক্ষেত্রে ফর লুপটা একটু দেখতে একটু অন্যরকম হয় আর কি, ঠিক আছে? ওকে, আমি এখন এই জায়গায় ওয়াই দিচ্ছি, ওয়াই ভেরিয়েবলের ভিতরে আমি ফর লুপটা লিখবো, ঠিক আছে? নতুন একটা কিছু শিখতেছি আমরা। ওকে, আমি এক্স ফর এক্স ইন কি দেওয়া যেতে পারে, রেঞ্জ 10 পর্যন্ত দিতে পারি, 10, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তারপরে হলো যে এক্স ইকুয়াল টু np ডট এরে, এটা আমাকে প্রিন্ট দিবে হলো যে ওয়াই কে, ওয়াই কে প্রিন্ট দিবে এটা, আর আলটিমেটলি এক্স কে আবার প্রিন্ট দিবে কে, প্রিন্ট এক্স, ঠিক আছে? আমরা একটু দেখি এটা একটু কাজ করে কিনা, এটাকে 11 করে দিই। হ্যাঁ, এটা কাজ করতেছে 0 থেকে। ওকে,
আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে কি কাজটা হচ্ছে। ঠিক আছে, ওয়াই ভেরিয়েবলের ভিতরে আমরা ফর লুপ রেঞ্জটাকে কল করতেছি, যেখানে 0 থেকে 11 পর্যন্ত নিচ্ছে। রেঞ্জের ক্ষেত্রে কি বলছি আপনাদেরকে, এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস 1 এরকম কিছু একটা ফাংশন থাকার কারণে আমাকে 10 পর্যন্ত নিচ্ছে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, ফর এক্স, এক্স এর ভিতরে এই এক্সটা যেটা এক্স ইন রেঞ্জ 11, মানে এই এক্স এর ভিতরে রেঞ্জ 11 পর্যন্ত ডেটা নিবে। ঠিক আছে, তার জন্য এই এক্স এর জন্য, ঠিক আছে, এক্স ফর এক্স, ঠিক আছে, এক্স এর জন্য এক্স কে নিচ্ছে। আমি যদি এই জায়গায় যদি ওয়াই দিই তাহলে কোনো অসুবিধা নাই, বাট জেড যদি দিই কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এখন এই এক্স ইকুয়াল টু এনপি ডট এরে দিয়ে আমরা এই ওয়াই কে আবার কল করতেছি এই জায়গায়। কল করে এই জায়গায় আমরা এটাকে কি এজ এ এরে হিসেবে এই জিনিসটাকে আমরা প্রিন্ট করতেছি। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় আসতে পারে যে আমি এরে হিসেবে প্রিন্ট করতেছি, আমি যদি এখানে যদি এটা না দিতাম তাহলে এটা কি একটা ব্র্যাকেটে দেখাইতো কিনা, না এরকম কোনো কিছু না, আমাকে এই জিনিসটা দিতে হবে আমি যখন এরে ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, তো এখন সোফার প্রিন্ট দিচ্ছি আমরা এক্স দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা আরেকটু একটু জানার চেষ্টা করি যে এই জায়গায় কি হচ্ছে, এই জিনিসটা এই জায়গায় দেয় কিনা দেখি। ওকে, এই জায়গায় দিবে না এটা। দাঁড়ান, আমি চ্যাট জিপিটি অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু জিনিস আসলে চ্যাট জিপিটির সাহায্যে আমাদেরকে জানতে হবে। ওকে, দেখেন আমাকে সুন্দরভাবে এই জিনিসটা দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে কি বলতেছে, দিস ইজ এ লিস্ট কম্প্রিহেনশন দ্যাট ক্রিয়েটস এ লিস্ট ইন্টিজার 0 to 10। এটা কিসের ক্ষেত্রে, এই রেঞ্জের জন্য সে আমাকে বলতেছে 0 to 10 পর্যন্ত। রেঞ্জ 11 জেনারেটস নাম্বার 0 to 11। 11 ইজ এ এক্সক্লুসিভ, মানে কি 11টা এই জায়গায় ধারণ করবে না। ঠিক আছে, তো বাট এখানে আপনার মনে হতে পারে যে হোয়াই এক্স ফোর এক্স, এই জিনিসটা অনেকের কনফিউশন লাগতে পারে, হোয়াই এক্স ফোর এক্স। এই জিনিসটা হলো যে দিস পার্ট ইজ এ লুপ দ্যাট ইটারেটস ওভার এ সিকোয়েন্স অফ এ নাম্বার জেনারেট বাই রেঞ্জ 11। ইটারেটস মানে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বলছিলাম না ওই যে এই কি বলে যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান শিখেছিলাম না একটা, যেটা দিয়ে ইনক্রিজ করে এই ডিক্রিজ করে, ঠিক ওই কাজটাই এই জায়গায় করতেছে। এই জিনিসটাই সে অ্যাকচুয়ালি বলতেছে। ঠিক আছে, যে জায়গায় প্রথম যে এক্সটা এই জিনিসগুলো ইটারেশন করে আমাকে 0 থেকে 0 এর পরে সে আবার এটা যখন ঘুরে, এই ঘোরার যে কাজটা, ঘোরার সময় সে যে এক শূন্য এর সাথে যখন এক যোগ করে 0 এর পরে 1 হচ্ছে। ঠিক আছে, এই যে এই কাজটা হচ্ছে, এই পুরো কাজটাই এক্স ইটারেশনের ভিতরে হচ্ছে, এক্স দিয়ে অ্যাকচুয়ালি ইটারেশনের কাজটা করা হচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই জায়গায় যদি দেখেন, ক্রিয়েট এ নিউ লিস্ট ফর ইচ নাম্বার অফ এক্স ইন দ্য রেঞ্জ অফ 0 to 10। মানে কি এই এক্স এর ভিতরে যে জিনিসটা আছে, এই এক্স এর ভিতরে সেম আউটপুটটাই আসতেছে, বাট একটার পর একটা যে কল হচ্ছে, মানে 0 এর পর যে 1 আসতেছে সিকোয়েন্স অনুযায়ী, এটা স্টোর করার জন্য আমাদের এই এক্সটার প্রয়োজন আছে, যেটা অ্যাকচুয়ালি ইটারেট করে ইনক্রিজ করতেছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, ওইভাবে কাজ করতেছে এটা। ঠিক আছে, এই যে এখানে as the loop iterates, the second x is the value that gets added the resulting list। মানে কি x এর ভিতরে অ্যাকচুয়ালি রেঞ্জ 0 to 10 পর্যন্ত ওইটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এটাকে যদি একটা নোটপ্যাডে নিই, মানে নোটপ্যাড না, পেন টুলে নিই। ঠিক আছে, এটার কাজটা কি, 11 দিয়ে হলো যে 0 থেকে
10 পর্যন্ত প্রিন্ট হবে, তাই না? সবার আগে তো এখানে 0 আসতেছে, এই 0টা সে কোথায় স্টোর করতেছে? এই এক্স এর ক্ষেত্রে স্টোর করে কি হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে? দেন এটাকে আবার ঘুরতেছে, এই 0টা থেকে আবার এই এক্স এর ভিতরে ঢুকতেছে। এটা ঢুকার কারণে আমার কি হচ্ছে এখানে? x ইকুয়াল টু এক্স প্লাস 1 টাইপের কিছু একটা ইটারেট হচ্ছে, যার কারণে আমার এখানে আবার এটা কি হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে? এখানে 1টা হচ্ছে। তো সেকেন্ড ভাবে এখানে 1টা এই জায়গায় স্টোর হচ্ছে, ঠিক আছে? দেন আমি একবার রিকল করি বিষয়টা। এই এক্সট্রা কাজটা হলো যে সেটা স্টোর করা এবং এটাকে ইটারেট করা, ঠিক আছে? তার মানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটার কাজটা হলো যে এই এক্সট্রার কাজ। এবং নট অনলি ইটারেটস ইট অলসো লুপের ভিতরে এটাকে সারপাস করে, ঠিক আছে? তো আমার যে মেন যে ভ্যালুটা এটা হলো যে এইটা, যেটা হলো যে 0 থেকে শুরু হচ্ছে এই রেঞ্জ এর কারণে, ঠিক আছে? এখান থেকে যখন 0টা আসে, সে এখানে আসলো 0টা, তখন 0টা আসলো 0 প্লাস 1 হওয়ার কারণে আমার এখানে ইকুয়াল টু দিয়ে 1 হচ্ছে, ঠিক আছে? যেটা আমার এই জায়গায় স্টোর হচ্ছে। অলরেডি বাই ডিফল্ট 0 দিয়ে তো শুরু হচ্ছে, তাই না? সেজন্য এই জায়গায় 0 বসলো, বাই ডিফল্ট ভাবে এক্স এর ভ্যালু 0, দেন 1, দেন এই 1টাকে আবার এই জায়গায় ঢুকতেছে, ঢুকে সে চেক করতেছে যে 1টা এই রেঞ্জের ভিতরে আছে কি নাই। যদি রেঞ্জের ভিতরে থাকে তাহলে সে আবার এই 1টাকে এই জায়গায় পাঠাচ্ছে, ঠিক আছে? এখন যেহেতু এই জায়গায় এটাকে পাঠাচ্ছে, দেন এটা হবে 1। এটা যখন 1 হয়ে গেল, 1 প্লাস 1 ইকুয়াল টু কি হচ্ছে? 2। এই 2টা আবার এই জায়গায় স্টোর হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় 2 স্টোর হচ্ছে। এখন এই 2টাকে আবার এই এক্স এর ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? এই এক্স এর ভিতরে ঢুকতেছে, এখন সে দেখতেছে রেঞ্জটা কি তার কন্ডিশন অনুযায়ী রেঞ্জের ভিতরে আছে কি নাই এই 2টা। যদি থাকে তাহলে এটাকে আবার এক্স এর কাছে পাঠাচ্ছে। এখন পাঠাইলে সে কি করতেছে? এই 2টাকে প্রিন্ট করতেছে, তার সাথে কত? 2 প্লাস 1 যোগ করে এটা কত হচ্ছে? 3 হচ্ছে। এখন এই 3টাকে আবার এই জায়গায় বসাচ্ছে, বুঝতে পারছেন? তো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে সে কত পর্যন্ত যাচ্ছে? এটা 0 থেকে 10 পর্যন্ত যাচ্ছে, 11 পর্যন্ত যাচ্ছে না এটা, ঠিক আছে? রেঞ্জটা কি হচ্ছে? রেঞ্জটা অলওয়েজ লাস্ট ভ্যালুটা কি করে? এক্সক্লুসিভ করে। এটা কি n ইকুয়াল টু n মাইনাস 1 বা স্টপ মাইনাস 1 এরকম, তাই না বিষয়টা? ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসে ফিরে আসি। দাদা হ্যাঁ, শুনতেছি। ওয়ানটা কি কনস্ট্যান্ট থাকবে সব ক্ষেত্রে, ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক? ওয়ানটা বাই ডিফল্ট ভাবে 1 এজ এ ইনক্রিমেন্ট হিসেবে 1টা বাই ডিফল্ট হিসেবে এই জায়গায় আছে। আমি যদি 2 ঘর করে নিতে চাই, তখন এটা 1টাকে আমি চাইলে 2 করে নিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা, তাহলে চেঞ্জ করা যাবে দাদা? হ্যাঁ, চেঞ্জ ইনক্রিজ তো অবশ্যই চেঞ্জ করা যাবে, অবশ্যই। ওকে, এখন আমরা যদি এটা খুবই কমন, আমাদের খুবই কমন লাগে আমাদের অ্যাডভান্স যখন আমরা অ্যানালিটিক্যাল কাজগুলো করে থাকি, তখনও কিন্তু আমাদের এটা খুব কাজে লাগে। এটা হলো যে কি, আমাদের রো কয়টা কলাম কয়টা এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে চাই। এখন বলেন এখানে রো কয়টা আর কলাম কয়টা বলেন তো দেখি। ভাইয়া রো একটা, কলাম 10টা, কলাম 10টা, 10টা 11টা, কলাম 11টা, কলাম 11টা, কলাম 11টা, কলাম 11টা। লেটস সি আপনাদের কথাটা কি ঠিক আছে কি নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কথা অনুযায়ী রো একটা, কলাম কয়টা? 11টা। এখন আমরা দাদা এটা কিভাবে হলো একটু বুঝতে পারি। এটা একটা ফাংশন। আমার এক্সটা কি জন্য? এক্সটা কি বলেন তো দেখি। এক্সটা হলো যে আমার আলটিমেট আউটপুট ভেরিয়েবল কি? এক্স, তাই না? এক্স এর মাধ্যমে এক্সটাকে তো প্রিন্ট করে এই জিনিসটা আসছে। এক্স ভেরিয়েবলটাকে কল করলাম ডট দিয়ে, ওইটার সাথে আমি শেপ ফাংশনটাকে আমি অ্যাড করছি। শেপটার কাজ কি? সে আমার কলাম এবং রোটাকে আমাকে বসাই দেয়। তার মানে কি, আমরা যখন কোন একটা এক্সেল শিট আমরা ইম্পোর্ট করব, আমাদের এখানে ধরুন যে 10,000 20,000 যদি রো থাকে, তাহলে এখানে কয়টা রো কয়টা কলাম যদি আমরা জানতে চাই, তাহলে কোনটা ইউজ করব? এই শেপ ফাংশনটাই ইউজ করব। ঠিক আছে, এটা আমাদের খুবই খুবই কাজে লাগে। এটা আমরা অ্যাডভান্স ইয়াতে হরম হিসেবে ব্যবহার করে থাকি। লাস্ট আমি যে কাজটা করলাম, একটা ফ্রিল্যান্স কাজ করতেছিলাম, ওখানে আমি এই শেপটা ব্যবহার করছি।
আবার আরেকটা ভালো একটা দিকও আছে, শেপটা এখন খুব কমই ব্যবহার করতে হয়, কারণ আলটিমেটলি আগে আগে দিত না, এখন হলো যে কি আমরা যখন কোনো একটা এক্সেল শিট থেকে ইম্পোর্ট করবো কোনো একটা ডেটা যদি আমরা প্রিন্ট করি এজ এ ডেটা ফ্রেম, অটোমেটিক্যালি নিচের দিকে লেখা থাকে এটা কয়টা রো কয়টা কলাম, ঠিক আছে। বাই ডিফল্ট এটা যদি কেউ আলাদাভাবে দেখতে চায় তাহলে এক্স ইকুয়াল টু শেপটা ব্যবহার করে থাকে আর কি। আমরা এখন এইচ স্ট্যাক দেখবো। আমার একটা দুর্বলতা আছে এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিয়ে, আমি অনেক ভুলে যাই যে হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা, এটা ভুলে যাই আমি, ঠিক আছে। তো এটা একটা দুর্বলতা আমার, মানে ছোটবেলা থেকে রয়ে গেছে, খুবই কমন একটা জিনিস, আমি মানে কোনোভাবে এটা মনে রাখতে পারি না। ওকে, হরিজন্টাল কাজ কি, লম্বা লম্বি নাকি? আমি কনফিউজ থাকি। হরিজন্টাল প্রসারিত না, হরিজন্টাল লম্বালম্বি এইচ এর মাঝখানে যে সংযোগটা হইছে না, আমি এটাকে সবসময় মনে রাখতে পারেন। x অক্ষ সবসময় হরিজন্টাল আর y অক্ষ দাদা এটা vertical। বেস্ট হচ্ছে হলো আপনি চোখ দিয়ে যা সামনে দেখেন যেটা হচ্ছে হলো ভূমির সাথে সমান্তরাল সেটা হচ্ছে হরিজন্টাল, আর আমি যেটা এটা ভূমির সাথে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে হলো ভার্টিক্যাল। ছোটবেলা থেকে এটা দুর্বলতা আছে। আরেকটা মজার কথা বলি যে আমি যখন ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিই আর কি, আমাকে যখন পরীক্ষা নেওয়া হয় ওই পরীক্ষায় হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে কোয়েশ্চন আসছে, আমি পারি নাই, ঠিক আছে। এরকম একটা মানে সোজা জিনিস আমি পারি নাই, এরকম আর কি বিষয়টা। তো খুবই কমন একটা ভুল করে থাকি আমি এই হরিজন্টাল এবং ভার্টিক্যালটা। হরিজন্টালটা হলো যে লম্বা লম্বি। তো আমরা এখন দেখি যে হরিজন্টাল এবং ভার্টিক্যালটা কি কাজ এবং এটা কিভাবে কি করে থাকে, ঠিক আছে। দাদা একটু ইন্টারাপ্ট করবো দাদা। হ্যাঁ জি বলেন, শুনতেছি। একটু আগে যে আপনি পুরো যে ফাংশনটা দেখালেন ম্যাট্রিক্সের, আমি অনেকটাই শুনতে পাইনি, আমি রিজয়েন করছিলাম, মানে আসলে বুঝতে পারতেছি না যে আসলে কোথা থেকে কি হলো। কোনটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নাকি টোটাল টাইম মানে ম্যাট্রিক্স জেনারেশন ইউজিং ফর লুপ আমি শুনতে পাইনি অনেকক্ষণ, আমি রিজয়েন করছি, তো বুঝিও নাই মাঝখান থেকে যে কি কোথা থেকে কি হয়ে গেল। আমরা নরমালি আজকে নামপাইটা নিয়ে কাজ করতেছি, আমরা পাইথন এই পান্ডাটাও দেখবো আস্তে করে, নামপাইটার সাথে পাইথনটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। শেষ হবে না মানে এগুলো শুরু হয়েছে আর কি মাত্র, এবং এগুলো আমাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত চলবে এগুলো, ঠিক আছে। আমরা পাইথনটাকে ইম্পোর্ট করছি, ইনস্টল করার পর ইম্পোর্ট করছি, ঠিক আছে, দেন ভার্সন চেক করছি। এগুলা বুঝছি দাদা, মানে ওই যে লাস্টে যেটা করলেন আপনি যে ম্যাট্রিক্স জেনারেশন ইউজিং ফর লুপ, মেট্রিক জেনারেশন ইউজিং ফর লুপ এন্ড রেঞ্জ ফাংশন, ঠিক আছে। আমরা একটা কোন একটা 2D ম্যাট্রিক্স আমরা জেনারেট করছি আর কি, ঠিক আছে। এখন 0 থেকে 10 পর্যন্ত ম্যাট্রিক্স কে জেনারেট করতে গেলে আমরা কি রেঞ্জ ফাংশনটাই তো ব্যবহার করতে পারি, তাই না। রেঞ্জটা কি করে, কন্টিনিউয়াস ভ্যালু আমাকে প্রিন্ট করে দেয়। এখন ফর লুপের মাধ্যমে করতে গেলে আমাকে কি লাগে, একটা ইটারেশন লাগে, একটা কি ভ্যালু লাগে স্টোর করার জন্য, তাই না। এই এক্সট্রা কাজ হলো যে ইটারেশনের কাজ, ঠিক আছে। এটার ভিতরে কি আছে, বিহাইন্ড দি সিন x ইকুয়াল টু x প্লাস 1 এটার ভিতরে, ঠিক আছে। আর এটার ভিতরে কি আছে, এটা x এক্সে, এটা শুরুতেই 0 আছে, সো সবার আগে সেজন্য 0 আসছে, ঠিক আছে। দেন 0টা যখন এখানে আসলো, x ইকুয়াল টু 0 যখন আসলো, এটা সে আবার এই জায়গায় পাঠাচ্ছে, এই x এর কাছে পাঠাচ্ছে। এখন এই x চেক করে দেখছে যে আমার রেঞ্জ যেটা কন্ডিশন দিয়ে আছে এই রেঞ্জের ভিতরে পড়ে কিনা এই 0টা, তো সে দেখতে যে 0টা রেঞ্জের ভিতরে পড়ে, তখন সে 0টাকে নিচে আবার x এর কাছে পাঠাচ্ছে। কিন্তু এখন x এর কাছে যদি পাঠাই তাহলে x কি করবে, x ইকুয়াল টু x প্লাস 1 এটা করবে না, তার মানে কি x ইকুয়াল টু 0 প্লাস 1, তখন কি হয়ে যাবে, এটা যোগ করলে 1 হয়ে যাবে। তো এই একটা এই জায়গায় বসতেছে, ঠিক আছে। দেন এখন কত তার কাছে, x এর কাছে কত আছে, 1 আছে, এই একটা আবার সে x এর কাছে পাঠাচ্ছে, এবং এই x টা কি করতেছে, সে চেক করতেছে আবার কন্ডিশন রেঞ্জের ভিতরে পড়তেছে কিনা। সে দেখতে যে রেঞ্জের ভিতরে পড়তেছে, ঠিক আছে, সে এখন বলতেছে তুমি প্রিন্ট করে দাও এক্সটা, এই একটা। তো সে একটাকে প্রিন্ট করার জন্য আবার পাঠাইছে, এখন তার কাছে গিয়ে সেটা কি হবে, x ইকুয়াল টু x প্লাস 1, 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 কত 2, তখন সে x ইকুয়াল টু কত প্রিন্ট করতেছে 2, তখন এই 2টাকে আবার সে x এর কাছে পাঠাচ্ছে, বুঝতে পারছেন। এভাবে কন্টিনিউয়াসলি কতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা মিট না হওয়া পর্যন্ত প্রিন্ট করতেছে, ঠিক আছে। এখন এই যে এই জিনিসটা হচ্ছে, এই টোটাল যে ভিতরে কন্ডিশন গুলো প্রিন্ট হচ্ছে বা যা হচ্ছে, এগুলো কিসের মাধ্যমে হবে, এগুলো আমরা কি একটা ম্যাট্রিক্স জেনারেট করতে চাচ্ছি, একটা ডাইমেনশন একটা জেনারেট করতে চাচ্ছি, তাই তো, 2D ডাইমেনশন। তো এটার জন্য কি করছে আমরা np.array ফাংশন দিয়ে আমরা
এটার ভিতরে ওয়াইটাকে ঢুকাইছি এজ এ সিম্বল, ঠিক আছে? ওয়াই দিয়ে এটার ভিতরে যা ভ্যালু আসবে এটা পুরোটাই এজ এ যেন ডাইমেনশন এরে হিসেবে যেন এটাকে সে রিপ্রেজেন্ট করে। দেন এটাকে আমার প্রিন্ট করতে হলে কি করতে হবে? প্রিন্ট টেক্সট দিছি, বুঝতে পারছেন বিষয়টা? এখন এক্স ডট শেপের কাজ কি? এক্স ডট শেপ হলো যে কিসের কাজ? এটা হলো যে কলাম এবং রো এই দুইটাকে সে ফাইন্ড আউট করে, বুঝতে পারছেন? এখানে কয়টা কলাম কয়টা রো? এখানে হলো যে 11টা কলাম, ঠিক আছে? 11টা কলাম একটা রো, যার কারণে এখানে একটা রো 11টা কলাম দিছে, বুঝতে পারছেন? কলাম রো 11টা, একটা কিভাবে বুঝবো দাদা? এই যে এখানে দেখেন, এই যে এখানে 0 to 11 একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, এভাবে 11টা হয়েছে। আর এখানে রো কয়টা? এখানে রো হলো দুইটা, একটা রো হলো একটা। এখানে যদি এই ধরনের থাকতো, এখানে যদি এই ধরনের থাকতো, এই ধরনের থাকলে বলেন তো দেখি এখানে কয়টা রো কয়টা কলাম হবে? 11টা কলাম আর 2টা রো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটাই আর কি। থ্যাংক ইউ দাদা। ওকে, আমরা হরিজন্টাল স্ট্যাক দেখবো। এটার জন্য আমাদের অলরেডি এবি প্রিন্ট এবি আমাদের অলরেডি ডিফাইন করে আছে, সেজন্য আমি আর এবি ডিফাইন করতেছি না। এখন আমি এটাকে অ্যাজ এ হরিজন্টাল হিসেবে দেখাতে চাচ্ছি। সো যার কারণে আমি হরিজন্টাল নামে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যার নামটাই হলো যে হরিজন্টাল। এখন এনপি ডট এইচস্ট্যাক, ঠিক আছে? এইচস্ট্যাক ফাংশনটাকে কল দিলাম, আর এটার ভিতরে আমি কি দিব? এভাবে একটা ইয়া দিয়ে a, b। এখন এটাকে যদি আমি প্রিন্ট দিই, দেখেন সে কি করছে? 10 30 50 সাথে আবার 20 40 60, এই যে কই গেল? 10 30 50 সাথে 20 40 60টাকে ইয়া করে দিছে। মানে কি? এইভাবে সমান্তরাল ভাবে, এই যে এইভাবে, ঠিক আছে? হরিজন্টাল মানে লম্বালম্বি ভাবে সে আমাকে মানে লম্বালম্বি তো না, মানে সমান্তরাল ভাবে সে আমাকে এটা কি প্রিন্ট করে দিছে, ঠিক আছে? 10 30 50 সাথে 20 40 60, 70 90 110 এর সাথে 80 100 120, ঠিক আছে? বুঝতে পারছেন এখন হরিজন্টালের কাজটা কি? এখন হরিজন্টালে স্ট্যাক কি হবে? হরিজন্টালে শেপ কি হবে বলেন তো দেখি? হরিজন্টালে শেপ কি হবে? রো কয়টা কলাম কয়টা? ভাইয়া 2 রো 6 কলাম। 2 রো 6 কলাম, 2টা আর 6টা। হ্যাঁ, এখন আমরা বিএস টেক আসি। ভার্টিক্যাল স্ট্যাকের ক্ষেত্রে কি হবে? ভার্টিক্যাল স্ট্যাকের ক্ষেত্রে কি হবে বলেন? 10 এর পর 70 আসবে নাকি? ভার্টিক্যাল নামে একটা কলাম নিলাম, এনপি ডট কি হবে বলেন? ভি স্ট্যাক, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, a, b। ঠিক আছে? 10 30 50 এর সাথে 70 90 110, তারপরে আবার কি 20 40 60 এর সাথে 80 100 120। আমরা একটু দেখি 10 30 50, তারপরে কি 10 20 40 10 30 50 এর সাথে 70 90 110, 70 90 110, তারপরে 20 40। এটা মানে কি? এটা মানে হলো হরিজন্টাল ভাবে সে আমাকে প্রত্যেকটা দিছে, একটার পর একটা ঢুকাইছে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন এটা কিভাবে হইছে? হরিজন্টাল ভাবে প্রথমে এটা নিছে, তারপরে যেটা আছে ওইটাকে সে আবার নিচে নিয়ে আসছে, আবার তারপরে যেটা আছে ওইটা তো যে জায়গায় আছে ওই জায়গায় বসাইছে, তারপর এটাও নিচে করে বসাইছে, বুঝতে পারছেন? আর এটার ক্ষেত্রে কি ভার্টিক্যাল ভাবে সবগুলো একসাথে প্রিন্ট করতেছে, এই মানে হরিজন্টাল ভাবে এগুলো সবগুলো একসাথে প্রিন্ট করতেছে, আর ভার্টিক্যালি এটা লম্বালম্বি ভাবে একটার পর একটা প্রিন্ট করে নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? এই দুটো তো একই, তাই না? এই দুটো একই, এই দুটো একই দেখে মনে হচ্ছে না? বাট এগুলো কি একটার পর আরেকটা প্রিন্ট হয়েছে। এখানে আপনার কি মনে হয় এখানে কয়টা শেপ হবে বলেন তো দেখি? অ্যাকচুয়ালি 4টা কলাম 3টা রো।
চারটা কলাম 3টা রো। হ্যাঁ দেখি আমরা আপনার কত ঠিক আছে কিনা। চারটা কলাম 3টা রো ঠিক হয়েছে? না ভাই, এটা 4টা রো 3টা কলাম হবে। 4টা রো 3টা কলাম। হ্যাঁ, আমরা এখন আসি এরেঞ্জ, খুবই কমন একটা। এরেঞ্জটাও রেঞ্জ এবং রেঞ্জের মতোই কাজ করে, ঠিক আছে? রেঞ্জ এন্ড এরেঞ্জ দুটো একই রকম কাজ করে, ঠিক আছে? আমরা দেখবো দুটারই সিমিলারিটি ফাংশনালিটি, ঠিক আছে? রেঞ্জ ফাংশন। এখন আমি ধরেন যে কোন একটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম দিলাম আমি ধরেন যে পি দিলাম, ঠিক আছে? পি দিলাম আমি এনপি ডট এরেঞ্জ। এখন এরেঞ্জটা যদি রেঞ্জের মতো কাজ করে তাহলে আমাকে কি করতে হবে বলেন তো দেখি। 0,0টা কি ইনিশিয়েট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, তাই না? তারপরটা যদি আমি 101 দিই, আর তারপরটা আমি যদি 101 না 102 যদি দিই, তাহলে আমি 2 ঘর পর যদি নিই তাহলে কত পর্যন্ত প্রিন্ট দিবে বলেন? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। 100 পর্যন্ত প্রিন্ট দিবে, তাই না? ওকে, এটা বলতেছে ভুল, বলতেছে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, এরেঞ্জ বানান ভুল করছে। হ্যাঁ একটা এরেঞ্জ, হ্যাঁ একটা আর হবে। ঠিক আছে, এখন একটা বিষয় আছে যে ভাইয়া দুইটা তো একই রকম, আসলে একটার সাথে আরেকটার মানে কাহিনীটা কি, কেন দুইটা আলাদা আলাদা? আমরা তো একসাথে করতে হতাম। বিষয়টা হলো যে লক্ষ্য করে দেখেন, রেঞ্জটা আমরা যখনই লিখতে যাই আমাদের ফর লুপের সাথে লিখতে হচ্ছে। আমরা এটাকে কখনো কি ইন্ডিপেন্ডেন্ট ভাবে লিখতে পারছি? এটাকে লিখতে পারি নাই। বাট এরেঞ্জটা দেখেন, কোন একটা ভেরিয়েবলের মাধ্যমে ডিরেক্টলি আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে লিখতে পারছি, তাই না? এটা কারোর কাছে কি ডিপেন্ডেন্ট? এই এরেঞ্জ ফাংশনটা কারো কাছে ডিপেন্ডেন্ট না, যার কারণে এটার সুবিধা। আর রেঞ্জটা কিসের ক্ষেত্রে? ফর লুপ বা কোনো কিছুর ক্ষেত্রে এটা লিস্টের ক্ষেত্রে হয়। বুঝতে পারছেন? রেঞ্জ তার মানে কি, রেঞ্জটা কি ডিপেন্ডেন্ট ফাংশন আর এরেঞ্জটা কি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, বুঝতে পারছেন? বাট দুটোর সিমিলারিটি, দুটো সিমিলার আছে। এখন এখানে বলেন যে এটা শেপ কি হবে বলেন? এটা রো কয়টা কলম কয়টা হবে বলেন? এটা আসলে রো তো একটা, আর কলাম হবে 50টা। রো 4টা হবে। 50টা 51টা রো রো কলাম হবে। হ্যাঁ, আর কলাম 51টা রো হবে, কলাম নাই। কিভাবে 11টা কলাম বুঝলেন? এটা তো সে জায়গা আটতেছে না, সেজন্য সে এইভাবে ছোট করে দিছে আপনাদের। রো তো একটা, রো একটা, ঠিক আছে। হ্যাঁ কলাম 51টা। কলাম 51টা, কিন্তু দাদা এখানে শুধু 51 কমা ব্ল্যাঙ্ক কেন? তাহলে 51টা কি রো? রো তো আগে আসে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কয়টা ব্র্যাকেট? একটা ব্র্যাকেট। একটা ব্র্যাকেট। আমরা কিছুক্ষণ আগে যেগুলো করছি এগুলোর ক্ষেত্রে 2টা ব্র্যাকেট, ঠিক আছে? যেগুলোর ক্ষেত্রে ধরেন যে এই যে একের ক্ষেত্রে কি 2টা ব্র্যাকেট, এটার ক্ষেত্রে কি কোনো ইয়াই নাই, বুঝতে পারছেন? কোনো রোই নাই। এটা হ্যাঁ, এটার ক্ষেত্রে কোনো রোই নাই, there is no row here, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, সেজন্য এখানে দিছে এগুলো অ্যাকচুয়ালি এখানে কয়টা কলাম তাহলে? 51টা কলাম এখানে। আচ্ছা, আমরা এখন যদি কি করা যায়, এখন আর কি দেখা যায়, এখন আমরা র্যান্ডম ফাংশন দেখবো। র্যান্ডমটা খুবই কাজে লাগে। রেঞ্জ রিশেপটা একটু দেখা যান তাহলে। রিশেপ, হ্যাঁ রিশেপটার কাজ কি? রিশেপ হলো কি আপনার যে অ্যারে করে দেয়, যেমন ডট যে পি ইকুয়াল টু এনপি ডট অ্যারেঞ্জ, তারপর আমরা যদি ডট রিশেপ দেই, রিশেপ 3/4 করে দেই, তাহলে 3টা কলাম 3টা রো 4টা কলামে এটা ভাগ করে দিবে সেটা। এটা হলো যে রো বাই কলাম যেটা রিশেপ করে দেয় আর কি। এটা হলো যে বলি পি ডট রিশেপ। আমি যদি কত কত চাই বলেন? না ভাই, এটা পি, হ্যাঁ দেন তাহলে হবে। রো কয়টা কলাম কয়টা দিব? ধরেন যে এখানে যদি 51 থাকে, রো যদি 4 দিয়ে আর এখানে যদি 5 দিই, দেখি কাজ করে কি। সাইজ মিলবে 4-5 হ্যাঁ সাইজ মিলবে না 51 তো, ঠিক আছে? আপনি 100 করে দেন তাহলে মিলবে। আমরা দাঁড়ান, আমরা আরেকটা দেখি যে বি দিয়ে দেখি, ঠিক আছে? বি দিয়ে দেখি
বি ইকুয়াল টু এনপি ডট এরে এনপি ডট এরে এখানে কত দিব দেখি এখানে 0 থেকে 1 2 3 3 3 4 5 6 7 8 9 11 পর্যন্ত নেই নাকি 11 পর্যন্ত নিলাম। আর এখন এখানে কত দিব 4টা রো 3টা কলাম নাকি 4টা রো 3টা হ্যাঁ কলাম 3 4 12 হ্যাঁ 3 4 12 এরকম করে দেন। 2 না 3টা রো 4টা কলাম এভাবে নাকি হ্যাঁ ভাই 3 আর যেহেতু গুণনীয়ক 3 আর 4 আসবে তাহলে যে কোনো একটা ভাবে শাফল করে দিলেই হবে। 4,3 দিয়ে দেখি কাজ করে কি। কিন্তু আমার মনে হচ্ছে এরর আসবে কারণ ভাইয়া ভাইয়া অ্যারো হবে না 0 থেকে 11 অ্যারেঞ্জ হবে। না না অ্যারে হবে না অ্যারেঞ্জ হবে। অ্যারেঞ্জ বি ইকুয়াল টু এনপি ডট অ্যারেঞ্জ হবে। অ্যারেঞ্জ থেকে রিশেপ। না এরেঞ্জ থেকে রিশেপ হবে না এটা। হ্যাঁ এই যে ভ্যালু এরর যে ক্যান নট রিশেপ অ্যারে অফ সাইজ এটা। ভাইয়া ওখানে ভ্যালুটা আছে 11টা উপরে 11টা 12টা লাগবে 11টা আছে। ও ভাইয়া সামনে 0 অ্যাড করে দেন তাহলে 12 হবে। 0 অ্যাড করতে হবে। হ্যাঁ ওই যে এর সামনে 1 থেকে 11 এখানে 0 অথবা 0 থেকে 11 থেকে শুরু হবে তো 12টা লাগবে। না না আমি তো এটা র্যান্ডম আমি এটা এক থেকে নিতে পারবো। এটা তো আমি নিজের মতো করে নিছি স্টোর করতে। কিন্তু 12টা লাগবে টোটাল 11টা আছে। আপনাদের ইরোডটা দেখতে হবে। ইরোডটা কি বলতেছে? cannot reshape array of size 11 into shape। তার মানে এটা 12টা লাগবে। আমি 12 করলাম। এখন দেখি 4 3 কাজ করে কিনা। এখন হবে 12টা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? সে শেপই করতে পারতেছে না কারণ তার লাস্টের দিকে একটা কম পড়ে যাচ্ছে। মানে একটা জাস্ট একটা ভ্যালু তার কম পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই 11 পর্যন্ত আসছে। সে বলতে আমার তো এখানে 3 পর্যন্ত করবো আরেকটা কলামে কই আরেকটা কলামে ডাটা পাচ্ছে না। বুঝতে পারছেন কাহিনীটা? এই হচ্ছে আর কি কাহিনী। ঠিক আছে? আচ্ছা আমরা এখন র্যান্ডমে আসি নাকি? র্যান্ডমের কাজ কি বলেন তো দেখি র্যান্ডম আমাদের কি কাজে লাগে? যারা এখানে ধরেন যে যারা ধরেন যে থিসিস করতেছে বা ইয়ে করতেছে তাদের প্রচুর র্যান্ডম নিয়ে কাজ করতে হয়। র্যান্ডম কি? র্যান্ডম হলো যে জাস্ট একটা র্যান্ডম ভ্যালু দেয়। র্যান্ডম ভ্যালু জেনারেট করে দেয় আপনাকে। আপনার ডাটা লাগবে র্যান্ডম ডাটা ভেরিয়েবল সে আপনাকে জেনারেট করে দিবে। ঠিক আছে? তো এটা কিভাবে করে? np ডট র্যান্ডম আরেকটা হলো যে র্যান্ডিয়ান এক থেকে 10 পর্যন্ত নিলাম আর আমি তাকে শেপটা বলে দিলাম যে আমি কি শেপে চাচ্ছি। আমি 2 থেকে 3 শেপে চাচ্ছি। ইনকমপ্লিট। বুঝতে পারছেন? 2 থেকে 2 3 শেপে চাচ্ছে তখন সে আমাকে র্যান্ডম ফরম্যাটে দিবে। তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত সে আমাকে র্যান্ডম ভেরিয়েবল দিচ্ছে। এখন যদি আমি 100 পর্যন্ত দিই তাহলে সে আমাকে 100 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল 2 এবং 3 শেপে আমাকে দিবে। এটা মানে কি রো কলাম শেপ। বুঝতে পারছেন বিষয়টা? ভাই র্যান্ডমটা কেন লাগে? র্যান্ডমটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। র্যান্ডম নাম্বার আমার র্যান্ডম নাম্বার লাগবে কোন একটা ধরুন যে কোন একটা ডাটা কোন একটা নতুন একটা কলাম ক্রিয়েট করব যেখানে আমার র্যান্ডম নাম্বার আমি জাস্ট জেনারেট করে দিতে চাচ্ছি ওই জায়গায়। তো আমি সেজন্য র্যান্ডম নাম্বারটা দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে আবার কি আছে নরমালাইজেশন। ঠিক আছে? এটা হলো যে র্যান্ডিং দিয়ে কি হচ্ছে নরমাল আমাদেরকে কি ফুল নাম্বার দিচ্ছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি যে নরমালাইজেশন নাম্বার মানে কি 0 এবং 1 এর ভিতরে থাকবে অলওয়েজ 0 এবং 1 এর ভিতরে থাকবে এই ধরনের নাম্বার চাচ্ছি আমি। তাহলে এটা কিভাবে করব? এটা হবে সেম জিনিসটাই করি। জাস্ট এই জায়গায় একটা পার্থক্য হবে। এটা হবে নরমাল। আমি যদি এটাকে 6 সাইজ দেই random dot normal দেখছেন এখানে কত কি মানে এটা কি দিছে? এটা হলো যে মানে কি বলে যে আচ্ছা এখানে মনে হয় আমি কিছু একটা ভুল করছি।
আমি 3 করে দিই। বুঝতে পারছেন? আমাদেরকে 0 থেকে 1 এর ভিতরে আমাদেরকে ভেরিয়েবল দিচ্ছে এখানে। তো এটা হলো যে নরমাল র্যান্ডম নরমালাইজেশন নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো এত কিছু শেখাচ্ছেন, কোনটার কি কাজ, আমি কিভাবে, ধরেন যে আমি জানি ঠিক আছে, বাট আমি যদি ভুলে যাই এটা কিভাবে দেখবো? এটা একটা সুন্দর একটা ফর্মুলা আছে। আপনার যদি কোনো একটা জিনিস আপনি জানেন বা আপনার কাছে মনে পড়তেছে না এখন, আপনি এটা সম্পর্কে জানতে চাচ্ছেন আরো, জাস্ট এটাকে কপি করবেন, পুরো ইয়েটাকে এখানে দিবেন, সামনে একটা আশ্চর্য এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন, রান দিবেন, দেখেন আপনাকে এটা সম্পর্কে বিস্তারিত জিনিস সে আপনাকে রেফারেন্স করে দিবে, ঠিক আছে? কি কি আছে কি কি নাই, যে কোনটা কি কাজ, ঠিক আছে? ড্র র্যান্ডম স্যাম্পলস ফর নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? গসিয়ান, ঠিক আছে? এটা আমাদের খুব খুব কাজে লাগে এই জিনিসটা। আমরা যখন থিসিস করি, আমার যে থিসিস পেপারে র্যান্ডম নাম্বার জেনারেট করা আছে, ঠিক আছে? এই ফাংশনের মাধ্যমে আর কি, গসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন বলে আর কি এটাকে। তো এই হলো জিনিস যে কোনটা কি কাজে লাগে, কি কি করে, এখানে টোটাল হিস্ট্রি দেখাচ্ছে, টোটাল একটা আনসার শিট দেয়। বুঝতে পারছেন? তো এটাকে আমরা যদি এইভাবে যদি কোনো কিছু জানতে চাই, তাহলে আমরা এখানে কি দেবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা ওই জিনিসটা জানার চেষ্টা করবো। তারপরটা আছে, এখন আমরা কি শিখবো, আমরা ধরেন যে লাস্ট টপিক আমরা শিখবো ম্যাথমাল। ম্যাথমাল কি? এটা হলো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাথমাল। ভাই একটু উপরে স্ক্রল করবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা অন্যরকম একটা আরেকটা টপিক। এটা আমি কিভাবে বুঝি আপনাদেরকে, যে এটার ক্ষেত্রে আনসার কি হবে বলেন? এটাকে যদি আমি গুণ করি তাহলে এটার আনসারটা কি হবে? এটা গুণের ফাংশনটার কি কাজ আমি একটু দেখি, এখানে আপনাদেরকে একটু বলি। এটাকে যদি আমরা গুণ করি এই দুইটা ম্যাট্রিক্সকে, ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করব আমরা একটু দেখি, ঠিক আছে? 1 ইন্টু 1, ঠিক আছে, প্লাস কি হয় 1 ইন্টু 2, তারপরটা কি হবে, তারপরটার ক্ষেত্রে কি হবে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 কি হবে 2। এইভাবে আমাদেরকে করতে হয়, ঠিক আছে, মাল্টিপ্লিকেশনটা, ঠিক আছে? এইভাবে সামহাও কোনো কিছু এরকম কিছু আছে, আমার হয়তো মনে পড়তেছে না। তারপর আমি একটু দেখি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই ধরনের কিছু একটা আছে আর কি। এই যে দেখেন এখানে কি হচ্ছে, একের সাথে এটাকে যোগ মানে একের সাথে 7 গুণ করে যোগ করে এভাবে হয়ে এভাবে 58 আসছে, ঠিক আছে? এটাকে আরো কিভাবে সুন্দরভাবে করা যায়, এই যে এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই যে এটার কাজটা কি হচ্ছে দেখেন, যে এখানে কি হচ্ছে 1 এর সাথে 5 গুণ হচ্ছে, প্লাস 2 এর সাথে 7 গুণ হচ্ছে, তারপরে কত হচ্ছে 19 হচ্ছে, তারপরটা কি 1 এর সাথে 6 প্লাস 2 এর সাথে 8 গুণ হয়ে কত 22 হচ্ছে, ঠিক আছে? 19 আর 22, ঠিক আছে, 19 এবং 22।
বুঝতে পারছেন? তারপরটা কি 3-এর সাথে 5 প্লাস 4-এর সাথে 7 গুণ হয়ে কত হচ্ছে 43, 3-এর সাথে 6 এবং 4-এর সাথে 8 গুণ হয়ে 50 হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? মাল্টিপ্লিকেশনের কাজটা কিরকম হচ্ছে দেখা যাচ্ছে এই জিনিসটা? বুঝতে পারছেন ক্লিয়ার আপনাদের মাল্টিপ্লিকেশন অপারেশনটা কিভাবে কাজ করে? বড় করে কিছু দেখেন নাই এখানে দেখো, এই যে এভাবে হচ্ছে আর কি, ঠিক আছে? এটার সাথে এটা গুণ হয়ে লাস্টে 22 আসছে, এটা আসছে এরকম আর কি। আমরা তাহলে ইয়াতে ফিরে আসি ম্যাটমাল। আমরা এটা আমাদের এই নামপাইয়ের মাধ্যমে করব আর কি। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি a ইকুয়াল টু np ডট array এক কমা 2 4,6 সেম জিনিসটাকে কপি করি আর জাস্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেই। এখন আমি যদি এটাকে মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে কিভাবে করব? রেজাল্ট ইকুয়াল টু ম্যাটমাল np ডট ম্যাটমাল a কমা b রেজাল্ট। ঠিক আছে বুঝতে পারছেন? আমরা খুব সহজে এখানে ইয়া করতে পারি। এখন আমরা আসি পান্ডা, ঠিক আছে? আমরা এখন আসি পান্ডায়। পান্ডাটা তাহলে কিভাবে ইনস্টল করব বলেন তো দেখি। পিপ ইনস্টল পান্ডাস, সবাই এটা করে ফেলেন। পিপ ইনস্টল পান্ডাস, আমার পান্ডা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি ইম্পোর্ট দিই তাহলে কিভাবে করব? ইম্পোর্ট পান্ডাস এস পিডি, ঠিক আছে? প্রিন্ট হয়ে গেল। ওকে, আমরা এখন পান্ডার মাধ্যমে দেখব সিরিজ, ঠিক আছে? আমাদের প্রথম যে ইয়েটা এটা হলো যে সিরিজ। সিরিজের কাজ কি? সিরিজে হলো যে আমরা চাইলে ইন্ডেক্সের যে নাম্বারটা, আমরা ইন্ডেক্সের নাম্বারটা বাই ডিফল্ট ভাবে কি, বাই ডিফল্ট ভাবে ইন্ডেক্সে কি থাকে 0 1 2 3 এই ধরনের নাম্বার থাকে না, হিডেন ভাবে ওই ইন্ডেক্স নাম্বারগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, ঠিক আছে? যেমন আমার x ইকুয়াল টু আমি একটা ভেরিয়েবল নিলাম যেটা pd ডট সিরিজ, ঠিক আছে? pd ডট সিরিজ নিলাম। এই সিরিজের ভিতরে আমি ব্র্যাকেটের ভিতরে লিখলাম যে আমার এখন বর্তমানে ভেরিয়েবল হলো এখানে 1 2 3 4, এটা হলো যে আমার ভ্যালু, ঠিক আছে? আমার এখন ইন্ডেক্স নাম্বারগুলো আমি কিভাবে চাচ্ছি, এটার ইন্ডেক্স নাম্বারগুলো আমি চাচ্ছি এভাবে যে আমি চাচ্ছি এটা 1 2 3 4, আমি এইভাবে চাচ্ছি। আমি এখন যদি এটাকে রান দিই দেখেন ইন্ডেক্স নাম্বারটা এর আগে কিরকম ছিল 0 1 2 3 4 এরকম ছিল না? আমি চাইলে কি ইন্ডেক্স নাম্বারটা এখন কি নিজের মতো করে আমি রান করে দিতে পারতেছি। বুঝতে পারছেন? তার মানে কি এখন যদি আমি আপনাদেরকে একটা কোয়েশ্চন দিই আপনারা যদি করতে পারেন কিনা দেখেন। ওটা হলো যে আমার সিটি হলো যে চিটাগং, ঢাকা চিটাগং রাজশাহী আমার সিটি, ঠিক আছে? আর এটার ইন্ডেক্স নাম্বার হবে 1 2 3,
এটা করতে পারবেন? এটা কিভাবে করব বলেন? এটা কিভাবে করব আমরা? আমি সিটি নামে একটা ভেরিয়েবল নিলাম, পিডি ডট সিরিজ। সিরিজটা কিন্তু বড় হাতের হবে এটা, ঠিক আছে? সবার আগে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আমার এই ফাংশনটাকে ফাংশনের সিনট্যাক্সটা লিখলাম, তারপর ব্র্যাকেটের ভিতরে আমি ভ্যালু দিলাম। ভ্যালু কি হবে? চিটাগং, ঢাকা, ঢাকা, রাজশাহী। আর যেহেতু এগুলো স্ট্রিং নাম্বার, তাহলে কি করতে হবে আমাদেরকে? কমা। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। এখন আমি তো ভ্যালু লিখলাম, তাহলে ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্স আমি চাচ্ছি কি 1 2 3, তাই না? তাহলে ইন্ডেক্স ইকুয়াল টু এই জিনিসটাই তো হবে। দেখি আমরা এখন রান করে দেখি, বুঝতে পারছেন? 1 2 3। এখন এটার ভিতরে আমি যদি ইন্ডেক্স নাম্বার যদি কল করি, আমরা তো কল শিখছি, তাহলে ধরুন যে আমি রাজশাহীর ইন্ডেক্স নাম্বারটা ধরে কল দিতে চাচ্ছি, তাহলে কত হবে? ইন্ডেক্স নাম্বার কত হবে? 2 কিভাবে হয়? ইন্ডেক্স নাম্বার তো আমরা নিজেদের মতো করে ম্যানিপুলেট করলাম না, এটা তো আর ভিতরে আর কোনো ইন্ডেক্স নাম্বার নাই, আর এটার ইন্ডেক্স নাম্বার বাই ডিফল্ট 1 2 3 হয়ে গেছে। রাজশাহী 3 হবে। তাহলে কি হবে? রাজশাহী যদি হয় তাহলে 3 হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আর 0 1 2 এরকম কোনো কিছু নাই আর এখানে, আমি নিজের মতো করে ইন্ডেক্স নাম্বারটা সাজাচ্ছি। বুঝতে পারছেন? আমি বাই ডিফল্ট কোনো ইন্ডেক্স নাম্বার আমি আর এখন বসাচ্ছি না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমরা এখন ইন্ডেক্স নাম্বারটা, এই জিনিসটা তো বুঝলাম, ক্লিয়ার সবার? এখন আমরা আসি ডেট রেঞ্জ। ডেট রেঞ্জ, ডেট রেঞ্জ মানে কি বলেন তো দেখি বাংলায়, এটার মানেটা কি? z equal to pd dot date range. Date রেঞ্জটা কি ফার্স্ট ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ওকে। ডেট রেঞ্জের ক্ষেত্রে কি হবে? ডেট রেঞ্জের বাংলা কি? একটা সীমা থাকা, ডেটের একটা ডেট, এটা কি বলে আমরা ডেডলাইন বলি না, ওইরকম আর কি। ডেট রেঞ্জটার একটা ডেডলাইন আর কি, এটার একটা স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক আছে? তো স্টার্ট যদি আমার কত হয়, স্টার্ট যদি আমার সে দিলাম যে আমি 2024 সাল 9 মাস 10 তারিখ, তাহলে এন্ডিং পয়েন্ট আমি যদি দিই কত দিব? এন্ড হবে এন্ড ইকুয়াল টু, আমি ডেট রেঞ্জ শিখতেছি, এই ডেট রেঞ্জটা আমাদের কাজে কি লাগবে? আমরা যখন ফোরকাস্টিং করব, কি বলে যে আমরা যখন ফোরকাস্টিং করব, কি বলে টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে আমরা ডেট রেঞ্জটা ব্যবহার করে থাকবো আর কি। এটা ব্যবহার আছে। 2024 বললাম যে এটা কত, যে 10 মাসের 11 তারিখ পর্যন্ত আমাকে দিবে। দেখি আমাকে এটা করে দেয় কিনা। দেখছেন আমাকে ডেট দিছে 10 11 12 13 14 15 করে আমাকে একটা ডেট বানিয়ে দিছে, ফ্রিকোয়েন্স, ঠিক আছে? বুঝা গেল? আমরা এখন ডাটা ডিকশনারি দেখি। ডেট রেঞ্জটা ক্লিয়ার? কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কোশ্চেন করবেন, ঠিক আছে? এখন আমরা আসি আমাদের লাস্ট টপিক, এটা হলো যে ডেটা ডিকশনারি। লাস্ট টপিক ডেটা ডিকশনারি আমরা লাস্ট ক্লাসেও দেখছি, আজকের আমরা দেখতেছি। ইউজুয়ালি আমরা এখন যে ফরম্যাটটা দেখবো, এই ফরম্যাটের মাধ্যমে আমরা এভাবে আমরা লিখতে ভালো মনে করি আর কি, ডেটা ডিকশনারি। আমি একটা ভেরিয়েবল নিলাম, কি ভেরিয়েবল নেওয়া যায়? ডেটা ডিক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। আমার ডেটা ডিকশনারিটা কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হয়, তাই না? তো আমি এখানে নিলাম, আমি একটা প্রথম যে ভ্যালুটা আছে, প্রথম ভ্যালুটার নাম দিলাম ধরেন যে নেম, ঠিক আছে? নেম দিলাম আমি এটা নেমের ভিতরে আমার ভেরিয়েবল গুলো কি থাকবে? ধরেন যে আমার ফ্যামিলি মেম্বার
ধরেন যে আমি দিলাম ফ্যামিলি, ফ্যামিলি আমি এখানে ফ্যামিলি মেম্বার্স দিলাম, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্স। ধরেন যে দিলাম যে ওদের ফ্যামিলির ভিতরে কারা কারা থাকে, মাহাদি, তারপরে রাশেদুল, তারপরে ধরেন যে মুক্তা, তারপরে ধরেন যে আরেকজন কে দেওয়া যায়, মাজেদুল, ঠিক আছে। এখন এদের জন্য এটা হলো যে তাদের ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। দেন আমি কমা দিয়ে আমি যতগুলো ভেরিয়েবল লাগবে আমি ততগুলো ভেরিয়েবল নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে এজ দিলাম যে তাদের এজটা যেহেতু স্ট্রিং ফরম্যাট, সেহেতু আমাকে স্ট্রিং ফরম্যাটে দিতে হবে এটাকে। আর ভেরিয়েবল গুলো নিউমেরিক্যাল ফরম্যাট। এজ ধরেন যে একজনের বয়স হলো 14, আরেকজনের বয়স হলো 18, আরেকজনের বয়স হলো 19, আরেকজনের বয়স হলো 21, ঠিক আছে। তারপরে আমি ধরেন যে দিলাম যে তারা কোন ক্লাসে পড়ে, ঠিক আছে, তারা কোন ক্লাসে পড়ে, ক্লাস। যেটা ডিকশনারি কাজটাই হলো যে এইভাবে আমরা সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে লিখতে পারি আর কি। ক্লাসের ভিতরে আমি কি দিতে পারি, যে 14তে তার জন্য কি কি দেওয়া যেতে পারে, যে 14 তার জন্য যে 14তে সে ক্লাস 7-এ হবে কি নাকি 8-এ, সে ধরেন যে ক্লাস 8, ঠিক আছে, ক্লাস 8। আরেকজন ধরেন যে 18 বছর বয়স, সে ধরেন যে সে ধরেন যে ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট, ইউজি সেকেন্ড ইয়ার, ঠিক আছে, ইউজি সেকেন্ড ইয়ার, দেন যে ইউজি থার্ড ইয়ার, ইউজি না দিয়ে আমি বলতে পারি যে এখানে ধরেন যে একজন সিএসসি, একজন ধরেন যে ইংলিশ, এভাবে বলতে পারি ইংলিশ থার্ড ইয়ার। আরেকজন ধরেন যে আমি বললাম যে সে ধরেন যে বিবিএ ফাইনাল ইয়ার দিয়ে দিলাম, ফাইনাল ইয়ার, ঠিক আছে। বিবিএ ফাইনাল ইয়ার দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে কল দিই, দাদা এটা ইকুয়াল টু না হয় কোলন হবে না? ডিকশনারি করতেছি আমরা, কোলন তো দিয়ে আছে না, এটা এভাবেও করা যাবে, এভাবেও করা যায়, ইকুয়াল টু দিয়েও করা যায়। আমরা এখন এটাকে কল দিব, ভেরিয়েবলটাকে কল দিলে কি অবস্থা হয় দেখি। cannot assign to literal here, maybe you mean এত, ও হ্যাঁ হ্যাঁ এটার কথা বলতেছেন না, এটা কোলন হবে, হ্যাঁ হ্যাঁ এটার কথা কি বলতেছিলেন নাকি? হ্যাঁ দাদা, কারণ ডিকশনারি তো ফরম্যাট তো আসলে কোলন দিয়ে। আপনার নামটা কি বলেন? অমিতাভ। অমিতাভ হালদার নাকি? হ্যাঁ দাদা। 3 পয়েন্ট, ঠিক আছে। ওকে, এখন আমরা আসি, সে ধরেন যে আমার এখন আমি ডাটা ডিকশনারি এভাবে লিখতেছে, এটাকে দেখতে কি সুন্দর দেখাচ্ছে? ডেফিনেটলি সুন্দর দেখাচ্ছে না। তো আমরা এটাকে কি করব, এখন এটাকে সুন্দরভাবে লিখবো, মানে একটা স্ট্রাকচার ওইটা আমরা যখন সফটওয়্যারে যেরকম দেখি না যে লিস্ট, কিরকম লিস্ট দেখি না সফটওয়্যারে, ঠিক এরকম আমরা লিস্ট দেখতে পারবো আর কি, ঠিক আছে, মানে সুন্দরভাবে একটা স্ট্রাকচার ওইটা দেখবো। তো এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এটাকে এই ডিকশনারি ফরম্যাটটাকে আমরা ডাটা ফ্রেমে কনভার্ট করবো এখন, ঠিক আছে, এটা ডিকশনারি টু ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারবো। তো এটার জন্য আমি কি করবো, আমি ডিএফ নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এটার ভিতরে পিডি দিলাম, পিডি কে কল করলাম, পিডি মানে কি পান্ডা ডট ডাটা ফ্রেম। এখন এর ভিতরে আমি কি দিব, এই ডাটা ডিকশনারি থেকে এটাকে কল করে এই জায়গায় বসাই দিব। ওকে, ডাটা ডিকশনারি এটাকে দিলাম ডিএফ, দেখতে পাইছেন, বুঝতে পারছেন এখন বিষয়টা?
সুন্দর না এখন বিষয়টা? আমরা তো মোটামুটি শিখলাম। আর কি আছে আগামীকালকে যদি আমরা এটা করি? আচ্ছা আমরা কি আরেকটু দেখবো নাকি এখানে শেষ করে দিব? যদি আমরা আরেকটু দেখি তাহলে কনভার্ট এক্সেলে কিভাবে কনভার্ট করা যায় এই জিনিসটা দেখা যায় তো। দাদা একটু প্র্যাকটিস করে নি। আজকে কি এতটুকু পর্যন্ত রাখবো নাকি জি ভাই আজকে এই পর্যন্ত রাখেন। আজকে পর্যন্ত রাখেন দাদা। মিলাতে পারেননি। ওকে ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? দাদা অনেক কিছুই বুঝি নাই দাদা, আজকে একটু রেকর্ডিংটা আর্লি দিয়ে দিলে ভালো হতো। রেকর্ডিং রাত্রিবেলার ভিতরে পেয়ে যাবেন, রেকর্ডিংটা রাত্রিবেলার ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা ওকে দাদা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না দাদা, রেকর্ডিংটা দেখতে হবে, দেন বুঝে বুঝে কাজ করতে হবে, যেহেতু আজকেরটা কিন্তু প্র্যাকটিস মাস্ট। উইদাউট প্র্যাকটিস আপনারা কিন্তু মানে একটু অসুবিধা হবে। হয়তোবা যাদের ব্রেন শার্প তারা হয়তো তার খুব দ্রুত ক্যাচ করতে পারবেন, বাট মানে একটু প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো হবে আর কি। এখন থেকে যেগুলো এগুলোতে নিয়মিত আপনাদেরকে প্র্যাকটিস না করলে অ্যাটলিস্ট ক্লাস থাকলে আপনারা আশা করি মানে প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, নেক্সট ফ্রাইডে দেখা হবে। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।